নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হলো উল্টো রথের ঠিক পরের দিনের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি দেখাবো মা লক্ষ্মীর মানভঞ্জন অনুষ্ঠান। এই ভিডিওতে আছে মা লক্ষ্মীর মানভঞ্জনের অনুষ্ঠানটা, যাকে বলে রসগোল্লা উৎসব। তো এটার একটা কাহিনী আছে। জগন্নাথ দেব তার দাদা বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে গেছিলেন তার মাসির বাড়িতে। এই দেখো, জগন্নাথ বলরামের বেদিটা এখনও কিন্তু ফাঁকা রয়েছে। কেন ফাঁকা রয়েছে জানো? সেই ওই যে বললাম, জগন্নাথ দেব নিয়ে গেছিলেন মা লক্ষ্মীকে রেখে, বলরাম তার দাদা আর সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে গেছিলেন, মা লক্ষ্মীকে নেননি। তো 7 দিনের জন্য উনি গিয়েছিলেন, না 9 দিনের জন্য উনি গিয়েছিলেন। তো 9 দিনের দিন উল্টো রথ হয়, সেটা তোমরা সবাই জানো। তো এর মধ্যে একদিন মা লক্ষ্মী ভাবলেন জগন্নাথ দেব গেছেন তার দাদাকে নিয়ে, বোনকে নিয়ে মাসির বাড়িতে ভারী আনন্দ করছে ওখানে গিয়ে, আর আমি এখানে পড়ে আছি, তো যাই আমিও যাই মাসির বাড়িতে। এই করে উনি বেরিয়েছেন, মাসির বাড়ি যাবেন। তো মাঝ রাস্তা অবধি গেছেন, তখন জগন্নাথ দেব খবর পেয়ে গেছেন যে মা লক্ষ্মী আসছেন। তো সেই জন্য উনি করেছেন কি, মাসির বাড়ির দরজা বন্ধ করে দিয়েছেন, মা লক্ষ্মীকে ঢুকতে দেননি ভেতরে। এই নিয়ে মা লক্ষ্মী তো খুব রাগ, স্বাভাবিক, এটা রাগ হওয়ারই কথা, এরকম তো আমাদের ক্ষেত্রে হলে আমাদেরও হবে। তো সেই জন্য মা লক্ষ্মী রাগ করে কিন্তু জগন্নাথ দেবের রথের কিছুটা অংশ ভেঙে দেন। তো এইটারও কিন্তু একটা নিয়ম প্রচলন আছে, সেটা পুরীতে হয়তো হয়, হ্যাঁ পুরীতে হয়। এই রথ চলাকালীন 9 দিনের মধ্যে একদিন রথভঙ্গ অনুষ্ঠান হয়। ওই যে মা লক্ষ্মী রথ ভেঙে দিয়েছিলেন, সেই জন্য সেই নিয়মটাকে ধরে রেখে এই 9 দিনের মধ্যে একদিন রথের একটা কিছু কাঠ খুলে দেওয়া হয়। তো যাই হোক, মা লক্ষ্মীকে তো আর মাসির বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। তারপর 9 দিনের দিন যখন ফিরে আসলেন জগন্নাথ দেব তার দাদার বোনকে নিয়ে, মা লক্ষ্মী তো খুব রাগ। আসার পরে বলরাম, দাদা বলরামকে আর বোন সুভদ্রাকে মা লক্ষ্মী ঘরে ঢুকতে দিয়েছেন, কিন্তু জগন্নাথ দেবকে আর কিছুতেই ঢুকতে দিচ্ছেন না। জগন্নাথ দেব যেই ঢুকতে যাচ্ছেন অমনি দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই যে লক্ষ্মী দেবী গিয়েছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি মাসির বাড়ি, তাই ওনার রাগ। তো সেই জন্য হয়েছে কি, তারপর জগন্নাথ দেব ভাবলেন আমাকে তো কিছুতেই ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, মেয়ে মানুষ যখন, তোমরা সবাই বুঝতেই পারবে, আমাদের মেয়েদের একটা গয়নাগাটির ওপর, একটা শাড়ির ওপর লোভ থাকে। তো উনি শাড়ি, গয়নাগাটি অনেক কিছুই এনে মা লক্ষ্মীর মানভঞ্জনের চেষ্টা করেছেন, কিন্তু মা লক্ষ্মী কিছুতেই রাগ কমছেন না। তখন মা লক্ষ্মীর রসগোল্লা খেতে ভালোবাসতেন। সেই সময় জগন্নাথ দেবের এই কথাটা মনে পড়েছিল, তখন উনি রসগোল্লা নিয়ে আসেন। রসগোল্লা নিয়ে এসে মা লক্ষ্মীর কাছে পৌঁছান, মা লক্ষ্মীকে খাইয়ে তারপরে মা লক্ষ্মীর রাগ বলে জল হয়। তো ঢুকতে দেয়া হয়নি বলেই কালকে যখন উল্টো রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা এসেছেন, ওনারা এই রথেই ছিলেন সারা রাত। আজকে সকালবেলা এই মানভঞ্জনের অনুষ্ঠানটা হবে, মা লক্ষ্মীর জন্য রসগোল্লা আনা হয়েছে, এখানে রসগোল্লা ভোগ হবে। রসগোল্লা ভোগ হওয়ার পরে তারপরেই জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরে আবার ঢুকবেন, সেই জন্যই বেদিটা খালি। আর রথের থেকে দেখলে তো সবাই কীর্তন করে দুলিয়ে দুলিয়ে বলরামকে নিয়ে এলো। এবার একে একে সুভদ্রা, জগন্নাথ দেব, তাদেরকেও আনা হবে। এবারে সুভদ্রা দেবীকে আরতি করে ভেতরে আর কি ঢোকাবেন। ওখানে বলরামকেও আরতি করে বসানো হয়েছে, এখনও বেদিতে বসানো হয়নি, ওই বারান্দাটাতেই বসানো হচ্ছে। এরপরে জগন্নাথ দেব আসবেন। আর এই যে দুলিয়ে দুলিয়ে যে নামাচ্ছে না, এটা জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু এটাই নিয়ম, সব জায়গাতেই দেখেছি। এটার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। দুলিয়ে দুলিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে তুলতে হয়, আবার নামাতে হয়। যেখানে বলরামের পাশে সুভদ্রা দেবীকেও বসানো হলো।
আর এই সকল অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে এত ধন্য লাগছে কি বলবো। এতদিন ধরে তো এগুলো শুধু কানে শুনেছি, চোখের সামনে দেখিনি। আজ বাপের বাড়ির পাড়াতে এগুলো হওয়াতে চোখের সামনে সব দেখতে পাচ্ছি, আর এত ভালো লাগছে এসবগুলোতে মানে অনুষ্ঠানে যোগদান করতে পেরে মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছে। বাড়ির সামনে হওয়াতে এগুলো দেখা গেল। এবারে আস্তে আস্তে জগন্নাথ দেবকেও রথ থেকে নামানো হবে। এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছ, হাঁড়িতে কিন্তু এক হাঁড়ি রসগোল্লা আছে। ওখানে জগন্নাথ দেবের রথের সামনে ওখানে দেওয়া ছিল রসগোল্লা। এখন 12:30টার মতন বাজে। তবু এই সময়টা সবারই কাজকর্মের সময়। এটা যদি সন্ধ্যেবেলায় হতো তাহলে কিন্তু আরও প্রচুর লোক এই অনুষ্ঠানে যোগদান করতে পারতো। এটা হয়তো এই সময় করার নিয়ম। তবুও কাজকর্ম ফেলে রেখেই পাড়া প্রতিবেশীরা যতজন পেরেছে এখানে এসে যোগদান করেছেন এই রসগোল্লা উৎসবে। সত্যি জানো তো বন্ধু, এই আজকের এই অনুষ্ঠানতে যোগদান করতে পারে না একদম আমার এই দৃশ্যগুলো দেখে চোখ দুটোও যেন একদম জুড়িয়ে যাচ্ছে। যারা যারা এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সবারই কিন্তু মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে। এই রসগোল্লা খাইয়ে ভোলানো যাবে না। এখন ছান করাবে জগন্নাথ বলরাম সুভদ্রা অতখানি রাস্তা রথে করে আসার পর সারা রাতি তো রথেই বসেছিলেন। তারা এখন ক্লান্ত পরিশ্রান্ত। যাই হোক, এখন মা লক্ষ্মীর রাগ নেমে গেছে, মিটে গেছে সব ঝামেলা। এখন ওনারা এখানে বসে স্নান সারবেন, কেননা ওরা সারা রাত্রি ছিলেন প্রচণ্ড ক্লান্ত। এখন তাই জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হচ্ছে। স্নানের পরে তারপরে বেদিতে বসিয়ে পুজো হবে। তাহলেই একবার ভাবো, মা লক্ষ্মী যদি এরকম খুঁটিনাটি জিনিস নিয়ে রাগ করেন তাহলে আমাদের কেন রাগ হবে না? আমাদের হলেই তখন দোষ হয়ে যায়, তা আমরা রাগ করবো না?
পর্দা টেনে দেওয়া হয়েছে, এখন চলছে পুজো। আর এই রথ সম্বন্ধেও আমার কিছু কথা শোনা আছে, যে এই রথকে না মানুষের শরীরের সঙ্গে তুলনা করা হয়। মানুষের শরীর যেমন 206খানা হাড় দিয়ে তৈরি হয়, তেমনি জগন্নাথের রথও নাকি 206টা হাড় দিয়ে তৈরি হয়। আমাদের এই হাড়ের মধ্যে যেমন আমাদের আত্মাটা থাকে, আমরা মানুষ যখন মারা যায়, আত্মাটা যখন বেরিয়ে যায়, তখন যেমন এই হাড়ের এই কাঠামোটার কোনো দাম নেই, তখন সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। তেমনি জগন্নাথের রথেরও কিন্তু জগন্নাথ নেমে গেলে, জগন্নাথ হলো আত্মা, তার রথের থেকে নেমে গেছেন, মানে আত্মা চলে গেছেন, তারপরে ওই কাঠগুলো, রথের কাঠগুলো দিয়ে জগন্নাথের কিন্তু রান্নাবান্না হয়। যে ওই কাঠগুলো খুলতে, যে রথের যে কাঠগুলো, সেই কাঠগুলো খুলে সেই রান্নার কাজে ব্যবহার করা হয়। সারা বছর সেই কাঠটা দিয়েই নাকি রান্না হয়। তবে আমারও এগুলো শোনা কথায়, আমিও তো গল্প শুনে শুনেই এগুলো জানতে পারছি। আমি যতটা জানি তোমাদের মাঝে তুলে ধরলাম, তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর এই দেখো জগন্নাথ বলরামের ভোগ লাগানো হয়েছে, ভোগ হয়ে গেছে ঠাকুরের এখন, সেই জন্য তো পর্দা সরিয়ে দিয়েছে। এখন আরতি শুরু হয়েছে, আর এখানে না তারা মায়েরও কিন্তু মূর্তি আছে, সেই জন্য এখানে ঢাকও বাজছে। আর এখন ওই রথে কিন্তু আরতি হচ্ছে। রথে যে ঘোড়াগুলো লাগানো রয়েছে, ওগুলো কিন্তু অশ্বমেধের ঘোড়া। সেই অশ্বমেধ যে যজ্ঞ, সেখানকার থেকে ঘোড়াগুলো আনা হয়েছিল। সেই ঘোড়াদেরও পুজো হচ্ছে, সেই ঘোড়াদেরও আরতি হচ্ছে। সব আরতি করে পুজো সেরে তারপরে কিন্তু রথের থেকে ঘোড়া খুলতে হবে। আবার প্রত্যেকটা ঘোড়ার কিন্তু নামও আছে। যেই ঘোড়া যেই রথে আছে, সামনের বছর কিন্তু সেই ঘোড়াগুলোকে সেই রথেই লাগাতে হবে। আবার যে রথের যে দড়িগুলো আছে না, সেই দড়িগুলোরও কিন্তু এক একটা দড়ির নাম আছে। যেমনি রথের নাম আছে, তেমনি দড়িগুলোরও কিন্তু নাম আছে। আবার এই দড়িগুলোকেও আরতি করে পুজো করে দড়িগুলোকে খোলা হয়। তারপরে সামনের বছর আবার যেই রথে যেই দড়ি ছিল, সেই দড়িটাই লাগাতে হবে। দড়ির গায়ে নাম লিখে রাখা হয় যে এটা কোন রথে, সেইভাবে আর কি দড়িগুলো রাখা হয়। পরের বছর আবার সেই যেই দড়ি যেই রথে ছিল, সেই রথেই আবার লাগানো হয়। মন্দিরের উল্টো দিকেই এখানে বট গাছের নিচে শিব ঠাকুর বসানো আছে, এখন সেখানে পুজো হচ্ছে। শিবরাত্রির সময়, নীল ষষ্ঠীর সময়, তখন আবার ওই দুটো দিনে এইখানটাতে খুব ধুমধাম করে পুজো হয়। শিব ঠাকুরের এখানটা যে বেদি করা রয়েছে, এখানটাতে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলের ভিডিওগুলো দেখা। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসি, টাটা।